পুরো নেতৃত্ব নিয়ে উনি ফিরবেন আগামী 6 মাসের মধ্যে। এই মুহূর্তে ওনার আসলে যে কি হবে সেটা এই সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে কিনা আমার 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 সন্দেহ আছে। শেখ হাসিনার প্ল্যান সমস্ত ফাইনাল, ইন্টারন্যাশনাল মিডিয়া অনেকগুলো তার সঙ্গে থাকবে এবং তিনি পদ্মা সেতু হয়ে সড়ক পথে ফেরার পরিকল্পনা করছেন। আপনার কাছে স্যার আমার প্রশ্ন, তিনি কি আসলে ফিরছেন কিনা, কি মনে হয়, আপনার কি মনে হয়? শেখ হাসিনা সুনির্দিষ্ট হয়ে বলেছেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরছেন। এটা নিয়ে বাংলাদেশে বিএনপির প্রতিক্রিয়া আছে, জামাত ইসলামের প্রতিক্রিয়া আছে, এনসিপির প্রতিক্রিয়া আছে। কেউ কেউ বলছেন তিনি কি আসলেও ফিরছেন, প্রশ্ন তুলেছেন, সন্দেহ পোষণ করছেন। কেউ কেউ বলছেন স্ট্যান্ডবাজি। চিফ প্রসিকিউটর আমাদের আইসিটি উনি বলছেন যে স্ট্যান্ডবাজি না করার জন্য। সার্বিক বিশ্লেষণে কি মনে হয়, তিনি ফিরছেন কিনা, আর ফিরলে বাংলাদেশের পরিপ্রেক্ষিত কি হতে পারে? আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে, এর সাথে পলিটিক্যাল ইস্যু তো আছেই। পুরো নেতৃত্ব নিয়ে উনি ফিরবেন আগামী 6 মাসের মধ্যে। যে দল বলে এই মুহূর্তে ওনার আসলে যে কি হবে সেটা এই সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে কিনা আমার 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 সন্দেহ আছে। তাহলে এদেশের রাজনীতির একটা বড় ধরনের chaos সৃষ্টি হতে পারে যদি গভর্নমেন্ট সেটাকে আগাম এবং ভালো মতো সেটাকে ট্যাকল করতে না পারে। আপনার কি মনে হয় সরকার তাকে ঢুকতে দিবে যদি আসেন তিনি? আমি তো মনে করি না, কারণ এই গভর্নমেন্টের পিছনে সরকারে যেই থাকুক তার ব্রুট মেজরিটি থাকলেও তার বিরুদ্ধে বড় একটা অপোজিশন আছে। শুধু পার্লামেন্ট একটা অপোজিশন না, এই অপোজিশনটা কিন্তু সারা দেশে আছে। স্যার আমি এই শেষ যেহেতু প্রসঙ্গ চলে এসছে, আপনারা যখন ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন তখন আমার যদি মনে পড়ে উপদেষ্টা পরিষদ পুরোটাই বসে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের রাজনীতি নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল। আপনি কি তখন একমত ছিলেন, বা আপনার তখনকার অবস্থান আর এখনের অবস্থানে কি কোনো পার্থক্য আছে? ক্যাবিনেটে ছিলাম, কাজে বলতে পারবো না, এটা বলা উচিত হবে না যে আমি একমত ছিলাম কি একমত ছিলাম না। কিন্তু আমার যতদূর মনে হয় অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম। ছাত্রলীগ এবং মূল আওয়ামী লীগের কার্যক্রম, পার্টি নিষিদ্ধ করার মতো আলোচনা আমার মনে পড়ে না। আমি একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশে এই 5 আগস্টের অভ্যুত্থানের পরে খুব আলোচিত একটা সাবজেক্ট হচ্ছে ডিপ স্টেট। আপনি যখন ক্ষমতায় ছিলেন আপনার চোখে কি এরকম ডিপ স্টেট এলিমেন্ট কিছু পড়েছে? কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের জন্য বাইডেন প্রশাসন $29 বিলিয়ন 3জন লোককে দিয়েছিল। এটা জানতে চাই, এবং পাশাপাশি জানতে চাই একটা ঘটনা ঘটেছে গত সপ্তাহে। খুব ব্যতিক্রমী ভাবে বাংলাদেশের পার্লামেন্টের দক্ষিণ প্লাজা আমেরিকান এমবেসিকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, যেটার হোস্ট ছিল আমেরিকান এমবেসি। পৃথিবীর কোনো দেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠান আমাদের দক্ষিণ প্লাজায় হয় না। এইবার এই আয়োজনটা আপনার কাছে কি ব্যতিক্রম মনে হয় না, বা এটা কতটা সমীচীন হয়েছে? আমার কাছে ব্যতিক্রম হয়েছে। ইভেন ককাসটা আমি বুঝতে পারবো না, এখানে ককাস কারা, কিভাবে ককাস করলেন, কি বৃত্তান্ত, কি ডিটেইল কিছু বলতে পারবো না। তবে আমার কাছে এটা একটা অভিনব মনে হয়েছে, কারণ গত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সরকার সময় কিন্তু এটা হয়নি। 4 জুলাইতে যেটা হয়েছে সেটা এমবেসি প্রাঙ্গণে হয়েছে, বড় আকারেই তারা করতো, তারা করেছে। দুই একটাতে আমিও ছিলাম, এখন তো যাই না। এটা হঠাৎ করে আমি বলতে পারবো না যে গভর্নমেন্ট কেন এই ডিসিশন নিয়েছে। এটা নিয়ে অনেক কথা, অনেক 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 কথা আছে। ট্রাম্প বলেছেন $29 বিলিয়ন নাকি, কোন 3জনকে দিয়েছে এটা বলতে পারবো না। স্পেকুলেশন নিয়ে অনেক নাম টাম শুনেছি। আরেকটি কথা আপনাকে বলি, আপনি যখন আপনার ঘরে একটা গন্ডগোল বাঁধাবেন, আপনি যেটা সলভ করতে পারবেন না, আপনার ঘরের প্রতি যদি আমার একটা কোনো শ্যাম দৃষ্টি থাকে যদি বলি, তাহলে আমি কি সেই সুযোগ নেব না? আপনি কেন সুযোগ দিবেন? আমি যদি আপনাকে বলি, এই মুভমেন্টটা যখন শুরু হয়েছিল তখন এই উল্টাপাল্টা কথা না বলে
এটা কি বসে শোনা যেত না? কি সমস্যা তো কিচ্ছু ছিল না। সো আপনি ডিপ স্টেটের কথা বলছেন, ডিপ স্টেটের ডেফিনেশনে যদি আমি প্রপারলি বুঝি, অল দি ইন্টেলিজেন্স এন্ড আদার থিং, দেশি বিদেশি, আপনি তো তাদেরকে সুযোগ করে দিয়েছেন। আপনি সারাদিন আমাকে গালাগালি করবেন, আর তারপরে আপনি মনে করবেন যে আমি ডিপ স্টেট, মানে তারা চান্স পেলে আমাকে আহ, আহ, দুধ খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, পসিবল? আমি আমার অনেক বন্ধু বান্ধব বসতাম, বলতাম ভাই তোমরা সাপের লেজ দিয়ে কান খোঁচাচ্ছ, দ্যাট ইজ, লোকে মানা করে যে সাপের লেজ দিয়ে কান খোঁজাবেন। সো ইউ হ্যাভ গিভেন চান্স। আমি আরো দুটা সাবজেক্ট দিয়ে স্যার আজকে আলোচনা শেষ করবো। আমরা বলেছিলাম হাফ এন আওয়ার সময় নিব। একটা বিষয় খুব জানার আগ্রহ, বাংলাদেশে অনেক মানুষ জানে না, আপনার কাছ থেকে আমরা জানতে পারি কিনা। অনেক মানুষ জানে না, আমরাও জানি না, কেউই হয়তো সেভাবে জানে না। আপনার মনে আছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা দীর্ঘ সময় বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উনি দেশে আসছিলেন না, এবং একটা পর্যায়ে তিনি বললেন যে আমার আশাটা শুধু আমার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না। আপনি কি তখন উপদেষ্টা পরিষদ, যেহেতু গুরুত্বপূর্ণ জায়গায় আপনি ছিলেন, আপনার কাছে কি কোনো তথ্য ছিল যে তারেক রহমান সাহেব কেন ফিরছেন না, বা আপনার কোনো জানার আগ্রহ হয়েছিল কিনা, এরকম কোনো বিষয়ে বলা যায়? নো আইডিয়া, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয় নাই, বলতে পারবো না। কোনো লেভেলে যদি আলোচনা হয়ে থাকে তাহলে হবে, কিন্তু এটা নিয়ে আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে কেউ জানে বলে এটা জানি না। এটা একটা পলিটিক্যাল ইস্যু, ওনাদেরই পলিটিক্যাল ইস্যু, অথবা কিছু ইন্টারন্যাশনাল ইস্যু, যেটা ওনাদেরই জানার কথা। আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে উত্তরবর্তীকালীন সরকারের সাথে ওভাবে কোনো আলোচনা হয়েছে বলে। আই ডোন্ট থিঙ্ক সো। বর্তমান সরকারের শুরুটা কেমন হলো বলে আপনার মনে হয়, আপনার চোখে কেমন দেখছেন? আমি খুব একটা খারাপ দেখছি না, খুবই একটা খারাপ দেখছি না, কারণ যেভাবে সরকারটা সরকারটা পতন হলো, এটা কোনো রেগুলার হয় নাই, এটা রেগুলার হয় না, এটা এই ধরনের পতনে ভেঙে পড়ে, সব সব ভেঙে পড়ে। আপনার সোসাইটি ভেঙে পড়ে, অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়ে, ল এনফোর্সিং এজেন্সি ভেঙে পড়ে। আপনি যদি আপনার যদি মনে থাকে, ইস্ট ইউরোপ যেভাবে ভেঙে পড়েছিল, প্রত্যেকটি রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছিল। তারপরে সেই কাঠামো তৈরি করতে, সেই কাঠামোকে পুনঃ কি বলে এটাকে, মানে পুনর্নির্মাণ নির্মল। কতখানি সময় লেগেছে। এখনো অনেক ইস্ট ইউরোপিয়ান, তথাকথিত ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু এখনো পর্যন্ত ভিতরে দাঁড়াতে পারেনি। তো সেই জায়গাতে বাংলাদেশকে যদি আপনি ধরেন, আমরা একটা জিনিস যেটা অনেকে ভুল করে, তত্ত্বাবধায়ক সরকার 2 বছরের ছিল, তারা একটা সিস্টেমের মধ্যে আসছে, এভরিথিং ওয়াজ সিস্টেমেটিক, কিন্তু এটা সিস্টেমেটিক ছিল না। এটা আপনি চিন্তা করেন, শুধু পুলিশ ফোর্সের কথা চিন্তা করেন, পুলিশ ফোর্স প্রায় সপ্তাহখানেক তো মাঠেই ছিল না। এরকম কোনো ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি। লিবারেশন ওয়ারটা আমি বাদিয়ে দিলাম এই সময়। তাহলে তার মানে পুলিশ ফোর্স এখন পর্যন্ত স্ট্রাকচার হিসাবে দাঁড়াতে পারেনি। অ্যাডমিনিস্ট্রেশন এখন পর্যন্ত স্ট্রাকচার হিসাবে দাঁড়াতে পারেনি। এখনো অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে একটা অস্থিরতা রয়ে গেছে, কারণ যে কে কার লোক এখন সেগুলো খুঁজে বের করা হচ্ছে। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশনে এটা করেন, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কোনোদিন দাঁড়াতে পারবে না। আপনি আবার 5 বছর পরে চলে যাবেন, না 10 বছর পরে চলে যাবেন, তারপরে আবার আরেক কিসা কাহিনী শুরু হবে। সো আপনি করছেন কি, আপনি করছেন এটাকে ফ্রেজাইল, এটাকে আপনাকে ভঙ্গুর অবস্থায় রাখছেন। পুলিশের যে একটা সাইকোলজি ঢুকে গেছে, সেটা আপনি নতুন পুলিশ যতই আনেন না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত ওইটাকে অ্যাড্রেস না করবেন এবং সেই জায়গাতে যদি আপনি হিট করতে না পারেন, সেইখানে যদি আপনি কারেকশন আনতে না পারেন, তাহলে ইট উইল টেক লট অফ টাইম। তো কাজেই আমি মনে করি যে গভর্নমেন্ট আজকে 3 মাস বা 4 মাস, 4 মাসে যদি আমি জাজ করি যে তারা এখানে ফেল করেছে, এখানে ফেল করছে কিনা, তাহলে এটা আমার মনে হয় যে মিনিমাম তাকে 6 মাস 8 মাস দিতে হবে। যেটা সিজ পলিসি এই পর্যন্ত, আমি আমার যেটা মনে হয় যে বাংলাদেশকে একটা সক্রিয়তার জায়গা আনার জন্য একটা চেষ্টা হচ্ছে। সেটা কতখানি আসতে পারবে আমি জানি না। ডিসিশন মেকিং,
যে আমি কার সাথে কাজ করব, কোনটা আমার জন্য ভালো। তো সেটা আমি করতে গিয়ে আমি আরেকজনকে প্লিজ করতে হবে, আমি সেটা মনে করি না। তো সেই জায়গাতে আমি মনে করি যে এখনো বলার সময় আসেনি যে কেমন করছে। আমি তো দেখছি যে দে আর ট্রাইং, যে ভঙ্গুর অবস্থা ছিল সেই ভঙ্গুর অবস্থা থেকে বের করা, কিন্তু কিছু সমস্যা তো হয়তো এখন পর্যন্ত তারা অ্যাড্রেস করতে পারেনি। সেই সমস্যা যদি অ্যাড্রেস করতে না পারে তাহলে হয়তো আমরা আরো 3, 4, 5 মাস পরে হয়তো বুঝতে পারবো, বা 1 বছরের মাথায় আমরা বুঝতে পারবো যে সরকার কোথায় ভুল করেছে এবং কোথায় দে ফেইল্ড। স্যার, আমি পুলিশের কথা আপনি বললেন, আমি একটা বিষয় একটু আপনার মতামত জানতে চাই। এটা হলো যে 5 আগস্ট পর্যন্ত অনেক কিছুই ঘটেছে, একটা আন্দোলন, গণ অভ্যুত্থান, অনেক কিছু ঘটে। তো 5 আগস্টের পরের 3 দিনে আপনার সরকার গঠন পর্যন্ত বাংলাদেশে বেশ কিছু পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, এবং বর্তমান সরকার লাগাতার ভাবে ওই জুলাই আন্দোলনের সাথে একদম 5 আগস্টের পরেও যারা ছিল 15 তারিখ পর্যন্ত সবাইকে ইন্ডেমনিটি দিয়েছে। আপনার কি মনে হয় না যে পুলিশ হত্যার একটা মিনিমাম তদন্ত হওয়া প্রয়োজন ছিল, বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, এবং যে পুলিশগুলো মারা গেছে তারা কিভাবে মারা গেল, কারা হত্যা করলো, এগুলো বাংলাদেশের প্রয়োজনে বের করা প্রয়োজন ছিল? অনেক কিছু তো বের করার প্রয়োজন আছে, শুধু পুলিশ হত্যার কেন। ধরুন আমি যদি বলি আপনাকে যে যে কথাটা এখনো মানুষ জানে যে ইউনিফর্মের বাইরের লোকজনের কাছে ওয়েপন গুলো কেমনে গেল। ইউনিফর্মের বাহিরে, মানে পুলিশ ইউনিফর্মের বাহিরে যে ধরনের ওয়েপন আমরা হাতে দেখেছি, সে কি আমি জানি না, সে কি কোনো পার্টিকুলার দলের কর্মী না না ওটাও আমরা গেস করতে পারি। এগুলোর ইনকোয়ারি তো আগে আপনাকে করতে হবে যে রাইফেল গুলো, হাতিয়ার গুলো এইভাবে কিভাবে ইউনিফর্মের বাইরে ইউজ হয়েছে এবং গেছে। আজকেও আমি বোধহয় ফেসবুকে একটা দেখলাম। আপনি একটা যদি ইনকোয়ারি করেন তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি আসবে। আপনি ইন্ডিভিজুয়ালি যদি এক জায়গায় দিয়ে থাকে তো বাকিগুলো তো দেওয়া হয়নি। আমার মনে হয় যে ইনকোয়ারি বা তদন্ত প্রপার সবকিছুই করতে হবে। হয় কিছু তদন্ত অনেক সময় হয় তদন্ত প্রকাশ হয় না, সেগুলো স্টেট স্টেটের মধ্যে থাকে। কিন্তু এই কিছু কিছু তদন্ত আপনাকে করতে হবে যে পুরো জুলাই মাসের এই আন্দোলনের মধ্যে কার কি কিভাবে কিভাবে বিশেষ করে এই এতগুলো মানুষ মারা গেল এবং কারা জন্য দায়ী ছিল, এবং এটা রিটালিয়েশনে পুলিশের উপরে যে আক্রমণটা হয়েছে সেটাই বা কারা করলো। এটা আজকে না হোক কালকে না হোক 2 দিন পরে, তো 2-4 দিন পরে এগুলো বেরোবে। তো সামষ্টিক আমি মনে করি সমষ্টিগতভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন, একটা রেখে আরেকটা না, একটা বাদ দিয়ে আরেকটা করবেন, সেটা না করে সমষ্টিগতভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন তাহলে অনেক কিছু জবাব পাওয়া যাবে। স্যার, আমি একজন দর্শকের একটা প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। দর্শক জানতে চাইছে, আমরা জানি যে আপনি মানে বাংলাদেশ কোনো মানুষ আপনাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ভাবে না, মুক্তিযুদ্ধে আপনার সাহসী অবস্থান, আপনার সবসময় লিখনীতে। দর্শক জানতে চান যে আপনি সরকারে ছিলেন, কিন্তু 5 আগস্টের পরের সরকারের সময় কেন মুক্তিযুদ্ধের অসংখ্য মোরাল ভাঙা হলো, কেন বীরশ্রেষ্ঠদের আহ ভাস্কর্য ভাঙা হলো, এবং আপনি কেন নীরব ছিলেন, কেন আপনি সে সময় এইসব বিষয়ে কেন কথা বলেন? যেটা হয়েছে এটা দুঃখজনক। এটা আমরা অনেকেই বলেছি যে এটা হওয়া উচিত ছিল না, এবং এটা আকস্মিক ভাবে হয়েছে। এবং বিশেষ করে মুরালের কথা বলবো না, বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে এই কখনোই মুক্তিযুদ্ধের বিপরীতে কেউ কখনো কোনো কথা মুখ দিয়ে বের করেনি। যদি বের করতো তাহলে নিশ্চয়ই প্রোটেস্ট হতো। ওখানে মুক্তিযোদ্ধাও ছিল, মানে এই ক্যাবিনেটের মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মুক্তিযুদ্ধ নিয়ে তো কোনো কথা ওঠেনি। আর মুক্তিযুদ্ধ না হলে আমি আপনার সামনে বসতাম নাকি? আপনি আমাকে খুঁজে পেতেন নাকি? মুক্তিযুদ্ধ যদি না হতো আর আমরা যদি স্বাধীন না হতাম তাহলে আপনি আমাকে এখন খুঁজে পেতেন? আমি কোথায় পড়ে থাকতাম, কোথায় কি আপনি চিনতেন, আপনিও বা কোথা থেকে আসতেন? সো স্বাধীনতা যুদ্ধ বা স্বাধীনতা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, ইট ক্যানট বি ইকুয়েটেড উইথ এনিথিং। হ্যাঁ, দেশ স্বাধীন না হলে আমি যদি বলি তাহলে এই জুলাই আন্দোলনই বা কোথা থেকে হতো, কে করতে? ওটার সাথে আমার মনে হয় না যে কোনো ক্লাস ছিল
আমি কাউকে তার বিরুদ্ধে কোনো কথা বলতে আমি শুনি না। যেটা ছিল সেটা ছিল আপনার যেটা বললেন আপনি আওয়ামী লীগের যে কর্মকাণ্ড এটার উপরে, আর পাবলিক রেজকে বা মব জাস্টিসকে এটাকে সামহাও আর আদার এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে কন্ট্রোল করতে পারেনি। এটা অনেক বড় ব্যর্থতা, কালেক্টিভ ব্যর্থতা। এটা আপনি আমাকেও দোষ দিতে পারেন এই ব্যর্থতা, এবং এই ব্যর্থতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়ী থাকতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর পারিনি। প্রসঙ্গক্রমে আমি বলতেই হচ্ছে যে আপনাদের সরকারের সময় ধানমন্ডি 32টা দুবার ভাঙা হয়েছে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, এবং এইটা সরকার ফেরায়নি, বরঞ্চ সরকারি ভাবে বুলডোজার সাপ্লাই দেওয়া হয়েছে, এরকম অভিযোগ আছে। আপনার এই বিষয়ে বলতে পারবো না, বাট দিস ইজ সামথিং যে জিনিসটা করা উচিত ছিল না, এটা প্রিভেন্ট করা উচিত ছিল।